অবশেষে নীলাঞ্জনাকে মারার জন্য নিজ হাতে আইন তুলে নিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনার হাত থেকে সেই তলোয়ারটা ছিনিয়ে নিয়ে অনির্বাণ নীলাঞ্জনার দিকে ছুঁড়ে মারার যখন চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই পুলিশ চলে আসে এবং এসে বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন, আপনি প্লিজ নিজের হাতে আইন তুলে নিয়ে আপনি নিজেকে অপরাধী বানাবেন না, আপনি নিজের হাতটা নোংরা করবেন না, আপনি প্লিজ আমাদের কথাটা শুনুন, আপনার কাছে আমরা রিকোয়েস্ট করছি, প্লিজ ওনার যা শাস্তি হয় সেটা আমরা ব্যবস্থা করব, আপনি প্লিজ নিজের হাতে আইন তুলে নিয়ে নিজেকে অপরাধী বানানোর চেষ্টা করেন, আমার রিকোয়েস্টটা রাখুন প্লিজ। অন্যদিকে কথা বলা মাত্রই যখন অবশেষে সার্থকে সঙ্গে দস্তাদস্তি করার পর যখন অনির্বাণের হাত থেকে সার্থক সেই তলোয়ারটা ছিনিয়ে নিতে পারে, ঠিক সেই মুহূর্তে পুলিশ সেখান থেকে নীলুকে ধরে নিয়ে যায় এবং নীলু বলতে থাকে যে দিদিভাই আমি ফিরবো, আমি এমন কোনো জেল নেই যে জেল কিনা আমাকে আটকে রাখতে পারে, তুই আমাকে হাজারবার চেষ্টা করেও তুই আমাকে জেলে আটকে রাখতে পারবি না, তোর সন্তানকে আমি যে কোনো মূল্যে তোর কাছ থেকে কেড়ে নেব, তোর যদি বুক আমি না খালি করতে পেরেছি তাহলে আমার নামও নীলু নয়। অন্যদিকে কথা বলা মাত্র নীলুকে সপাটে চড় মেরে রাই বলতে থাকে যে আর যদি কোনো দিনও কোনো মায়ের বুক খালি করার চেষ্টাও করিস না নীলু, তাহলে সেই মাও তোকে ছেড়ে দিবে না, এই কথাটা তুই মাথায় রাখিস। অন্যদিকে অবশেষে যখন রাই নিজের সন্তানকে নিয়ে নিজে বাড়ি ফিরে যায়, ঠিক সেই মুহূর্তে নিজের সন্তানকে নিয়ে ওভার প্রোটেক্টিভ হওয়াটাই এবার রাইয়ের জন্য বিপজ্জনক হয়ে উঠছে বলে ফিল করতে থাকে অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখো না স্রোত, রাইয়ের এই ট্রমাটাইজড ট্রিটমেন্টটা আমি কী করবো বলো তো, ও কোনো মতেই আমাদের সন্তানকে কোল ছাড়াই করছে না, এরকম করে 24টা ঘন্টা ও যদি নিজে আগলে রাখার চেষ্টা করতে থাকে তাহলে কী করে চলবে, ও কারোর উপরেই বিশ্বাস করতে পারছে না। তার থেকে বড় কথা ওরও তো একটু রেস্টের প্রয়োজন আছে, কারণ ওরও তো গুলি লেগেছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে অনির্বাণদা আপাতত কিছুটা দিন হলো আমি রাই দিদিভাইয়ের পাশে আছে, আমি তোমাদের সন্তানটাকে দেখে রাখতে পারবো, কিন্তু বাদবাকি সময়টা কী করবে সেটা নিয়ে তোমাদের কি ভাবতে হবে, কিন্তু আপাতত তোমরা দুজন রেস্ট নাও, আর তোমাদের সন্তানের কথা তোমরা একদম ভেবো না, ওকে যে করেই হোক না কেন আমি আগলে রাখবো, তোমাদের নিশ্চয়ই আমার উপরে বিশ্বাস আছে। ঠিক সেই মুহূর্তে স্রোতের উপরেও যখন রাই বিশ্বাস করতে অনীহা প্রকাশ করে, তখন স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই আমাকেও অবিশ্বাস করা শুরু করে দিয়েছিস, তুই কি পাগল হয়ে গেছিস বলতো, মেজদি ভাই যা কিছু করেছে সেই একই কাজকে আমি তোর সাথে করেছি, যে তুই আমাকে অবিশ্বাস করছিস, তোর কী মনে হয় যে আমি তোর সন্তানকে এখান থেকে নিয়ে চলে যাবো, আমি তোর সন্তানকে পালিয়ে নিয়ে কোথায় যাবো বলতো, আর কেনই আমি করতে যাবো, আমার তো তোর উপরে কোনো রাগ বা ক্ষোভ নেই, তাহলে প্লিজ দিদিভাই তুই এরকম করে পাগলামো করিস না। অন্যদিকে রাই বলতে থাকে জানিস তো স্রোত, আমার বড্ড বেশি ভয় করে, কখন যেন আমার সন্তানকে আবারও কেউ আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, কারণ নীলাঞ্জনা তো পুলিশের সঙ্গে যাওয়ার আগে বলেই গেল যে এমন কোনো জেল নেই যেখানে কিনা ওকে আটকে রাখতে পারবে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে নীলাঞ্জনা জেল থেকে পালিয়ে গেলেও ও নিশ্চয়ই এখানেই আবার আসার চেষ্টা করবে তোমার এবং আমার সন্তানের ক্ষতি করার জন্য, আর যখন ও আসবে তখন ও নিজেও জানে না যে ও আর জীবিত অবস্থায় কোনোদিনও ফিরে যেতে পারবে না, কারণ ওকে আমি জ্যান্ত এখানেই পুঁতে রেখে দিব। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে এতটা নির্মমতা আমার মেয়েটার সাথে করো না, কারণ ও যা কিছু করেছে সেটা তো রাগে ক্ষোভেই করেছে, কারণ রাই তুই ওর জীবনে যে সর্বনাশটা করেছিস সেটা কম্পেনসেশন তুই আজ অব্দি করতে পারিস নি, তাহলে মেয়েটাই বা কী করবে। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে মা এখনও তোমার সত্যি মনে হচ্ছে যে নীলু যা কিছু করেছে সেই সব কটা কাজ একদমই ভালো ছিল? বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।